আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত ক্লাসে। আজকের ক্লাসটা মূলত সপ্তম শ্রেণীর মডেল প্রশ্ন। বার্ষিক পরীক্ষা তোমাদের চলছে, গণিত পরীক্ষা কোন স্কুলে হয়তো দু একটা স্কুলে হয়েছে, বেশিরভাগ স্কুলে হবে। তো এরই আলোকে তোমাদের এখান থেকে 2 সেট প্রশ্ন করা হয়েছে। এখানে তোমাদের অ্যাটলিস্ট ঘ বিভাগ থেকে কিন্তু 7টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তারই একটা ক্লাস আপলোড করেছি আমি, আরো একটা ক্লাস এর ভিতরে গুরুত্বপূর্ণ দেখে নেওয়া হচ্ছে। তো তোমরা লক্ষ্য করো এই ক্লাসটাতে 1 নম্বর যেটা আছে, এখানে বলা হচ্ছে যে 1 কেজি লবণের দাম কি টাকা। দুই সেট, এখানে এক সেট, এখানে আর এক সেট। তো এখানে বলেছে 1 কেজি লবণের দাম পি টাকা এবং 1 কেজি ডালের দাম কিউ টাকা। ক নম্বর, 9 কেজি লবণের দাম কত? তো দেখো অঙ্কগুলি কিন্তু খুবই সহজ। এই যে 1 নম্বরের উত্তর করতেছি। 1 কেজি লবণের দাম কত? পি টাকা। 1 কেজি লবণের দাম, লবণের দাম সমান পি টাকা। অতএব ঐকিক নিয়মের অঙ্ক, মানে খুবই সহজ। 9 কেজি লবণের দাম, 1 কেজির দাম যদি পি টাকা হয় তাহলে 9 কেজির দাম বেশি হবে না কম হবে? নিশ্চয় বেশি হবে। তাই এখানে আমরা এইভাবে 9p লিখলেও হয়, আবার আমরা যদি লিখি 9 × p সমান 9p টাকা। এটা ক নম্বর শেষ। এবার খ নম্বরে আসা যাক। খ নম্বর কি বলেছে, যে 60 টাকায় কত কেজি লবণ ক্রয় করা যাবে। অর্থাৎ এই খ নম্বরে আমরা কি লক্ষ্য করব, যে 1 কেজি লবণের দাম পি টাকা, অর্থাৎ পি টাকায় কিন্তু আমরা 1 কেজি লবণ পাচ্ছি। তাই আমরা লিখব যে পি টাকায় লবণ পাওয়া যায় 1 কেজি। 1 কেজি, আমি কেজি লিখে দিলাম, তোমরা বাংলাতে লিখতে পারো। তো 60 টাকায় কত কেজি? তো আমরা ঐকিক নিয়মের অঙ্ক, আমি আবারও বলছি, ওই নিয়মে করলে সহজ হবে। অর্থাৎ 1 টাকায়, দেখো 1 টাকায় লবণ পাওয়া যাবে। পি টাকায় যে লবণ পাওয়া যাবে 1 টাকায় তার কম পাওয়া যাবে। তাই আমরা এই যে 1 কেজি ভাগ এই পি দিব, এত কেজি। তো কত টাকায়? 60 টাকায়। তখন আমরা 60 টাকায় লবণ পাওয়া যাবে সমান 60 গুণন 1/p ইকুয়াল 60/p কেজি। খ নম্বরে কিন্তু শেষ হয়ে গেল। এবার গ নম্বরটা দেখি আমরা। গ নম্বর বলেছে পি ও কিউ যথাক্রমে 15 ও 30। পি ও কিউ যথাক্রমে 15 ও 30। তাহলে বলেছে 5 কেজি লবণ এবং 4 কেজি ডালের মূল্য একত্রে, মানে দুইটার মূল্য একসাথে কত। তখন আমরা গ নম্বরটা এভাবে সলিউশন করতে পারি। যেহেতু এখানে বলতেছে যে 5 কেজি লবণের দাম, দেখো 1 কেজি লবণের দাম কত? পি টাকা। 1 কেজি, এই অঙ্কটাই বড় একটু, লবণের দাম পি টাকা। অতএব 5 কেজি লবণের দাম 5p টাকা। এখন কথা হচ্ছে, বলেছে পি ও কিউ, অর্থাৎ পি হচ্ছে 15 এবং কিউ 30। তাহলে পির জায়গায় আমরা কি করব, দেখো এত লিখে আমরা সমান সমান লিখবো 5 গুণন পি। পির মান কত? 15, অর্থাৎ 75 টাকা। এটা কিন্তু এই 5 কেজি লবণের মূল্য। এখন আমাদের বের করতে হবে, 4 কেজি ডালের মূল্য। তো আমরা জানি এখানে দেওয়া আছে যা 1 কেজি ডালের মূল্য
1 কেজি ডালের মূল্য হচ্ছে কত দেওয়া, কিউ টাকা, কিউ টাকা। অতএব 4 কেজি ডালের মূল্য 4 গুণন কিউ অর্থাৎ 4 কিউ টাকা আমরা একবারে লিখে দিলাম। আর কেউ যদি লিখো 4 গুণন কিউ 4 কিউ হবে। তো সমান সমান আমরা ওই মানটা এখানে যেহেতু আছে আমরা ছোট করার চেষ্টা করেছি, যে আমরা কিউ সমান কত 30 বলেছে, অর্থাৎ 4 গুণন 30 অর্থাৎ 120 টাকা। এটা কিন্তু আমার লবণ এবং ডালের দাম আলাদা আলাদা বের হলো। এবার লিখবো অতএব একত্রে মানে একসাথে, একত্রে দাম বা মূল্য সমান 75 প্লাস 120 অর্থাৎ 120 5 9 195 টাকা। এই ছিল আমাদের 1 নম্বর সৃজনশীল। এখন আমরা 2 নম্বরটা দেখব। তো 2 নম্বরটা এখানে করি। 2 নম্বরে বলেছে সপ্তম শ্রেণীর 21 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। কয়জন? 21 জন। তো ক নম্বর উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও এবং প্রচুরক নির্ণয় করো। তো এখানে বিষয়টা বুঝতে হবে যে মানের ঊর্ধ্বক্রম এবং অধক্রম এই দুইটা কথার অর্থ হচ্ছে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাও, আর অধক্রম মানে বড় থেকে ছোট। যেহেতু বলেছে ঊর্ধ্বক্রম, তো আমরা এখান থেকে লক্ষ্য করব যে আমরা ছোট থেকে বড় অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটা কত আমরা দেখি। এখানে 30 দেখা যাচ্ছে, 30 30 এর ছোট আর আছে কিনা, 30 এর ছোট আর নেই, অর্থাৎ এখানে 30 দেখতে পাচ্ছি আমরা দুইটা। তো আমরা এখানে এখানে একটা বিষয় লিখতে হবে যে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, ঊর্ধ্বক্রমে সাজানো হলো। তো ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি অর্থাৎ ছোট থেকে বড়। তো এখানে দেখো 30 একটা, 30 দুইটা। তারপর আমরা দেখবো যে 32 আছে কিনা, 32 35 দেখা যাচ্ছে একটা, দুইটা, 35 35 এর পরে 35ই আছে, 35ও দুইটা, একটা, দুইটা। তারপর দেখবো আমরা 35-এর বড় কি আছে, 40, একটা, দুইটা, 40ও আছে দুইটা, 40 একটা, দুইটা। তারপর দেখি 40-এর পরে আমরা দেখতেছি 5 5 করে এখানে বাড়ানো আছে। তো 45 আছে কিনা দেখে নি, কিংবা 40-এর ঘরে আর কোনো সংখ্যা আছে কিনা, আর নেই। তাহলে এখন আমরা 50-এর ঘরে যাব। 50 একটা আছে এখানে, একটা, একটা, একটা আছে 50, অর্থাৎ 50। তারপরে দেখি 55 আছে কিনা, না না 55 নেই। এখন আমরা 60-এর ঘরে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, 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 এখানে নেই। অর্থাৎ আমরা 60 60 60 60। আচ্ছা, 60-এর পরে যা আছে আমরা 60-এর ঘরে 6 দিয়ে আর কিছু আছে কিনা, নেই। 70-এর ঘরে দেখি, 70 এখানে একটা, এখানে একটা, দুইটা, এই লাইনে নেই। অর্থাৎ 70ও আছে দুইটা। আচ্ছা, 70-এর পরে 75 দেখতেছি একটা, দুইটা, দুইটা হচ্ছে 75, 75। আচ্ছা, তারপরে আমরা 75-এর পরে 80-র ঘরে দেখি, 80 একটা আছে, একটা, 80 হচ্ছে একটা। তারপরে আমরা দেখব 85, এখানে একটা আর নেই, 85ও একটা। তারপরে আছে 90, একটা, দুইটা, 90 দুইটা। তারপরে দেখতে পাচ্ছি আমরা 90 পরে এখানে 95 আছে, আর কোথাও নাই।
95 অ্যাটলিস্ট হচ্ছে 100। আমরা গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমাদের 21টা মিলে গেল, ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। এবার আমরা প্রচুরক প্রচুরক তো প্রচুরক নির্ণয়ের সময় আমরা লক্ষ্য করব যে এর ভিতরে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। তো আমরা দেখতেছি এখানে 30 দুইবার, 35 দুইবার, 40 দুইবার, একবার আছে সেগুলো দেখার দরকারই নেই। 60 1 2 3 4 বার আছে, 60 70 আছে দুইবার, 75 দুইবার, 85 একবার, 90। তো আমরা দুইবার করে যেগুলো আছে আমরা সেগুলো একবার লিখবো, যে এখানে একটা থাকলে একটা থাকতো 30, 35, 40, 70, 75 ও 90 দুইবার আছে। আসলে এখানে বিষয়টা যে এই লাইনটা লিখতে হবে না, এটা যদি আমরা লিখি ভালো হয়, না লিখে যদি সরাসরি এখানে 60 আছে 4 বার, এখানে লিখবো 60 সর্বোচ্চ 4 বার আছে, অতএব প্রচুরক 60 হয়ে গেল। তো এখানে ক নম্বরটা একটু বড় মনে হলো। এবার খ নম্বর দিয়ে কি বলতেছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো আমি এখানে খ নম্বরে মধ্যক নির্ণয় করার সময় আমাদেরকে অবশ্যই সাজিয়ে নিতে হবে, তাই এই সাজানোই আছে, এখান থেকে আমরা মধ্যক নির্ণয় করব। তো দেখো যে এটাও তোমরা খতে লিখে নিবা যে উপাত্ত সমূহ সাজানো হলো। আচ্ছা, এটা লিখার পরে এখানে মধ্যক সমান, মধ্যক আমাদের উপাত্ত সমূহ হচ্ছে 21 অর্থাৎ বিজোড়। উপাত্ত সংখ্যা এখানে লিখে নিব যে উপাত্ত সংখ্যা 21 যা বিজোড়। অতএব মধ্যক সমান n/2 প্লাস 1 তম পদ। আচ্ছা, এখানে এনটা কি, এই উপাত্ত সংখ্যা হচ্ছে এন, অর্থাৎ উপাত্ত সংখ্যা 21, কারণ এখানে এই 21টা উপাত্ত আছে, সেটা এখানে ক্লিয়ার করাই আসছে। তো তাই আমরা এখানে লিখব 21 ভাগ, সরি এখানে সূত্রটা একটু মিস হয়েছে, হবে n প্লাস 1/2 অর্থাৎ 21 প্লাস 1/2 তম পদ। আচ্ছা, অর্থাৎ 22/2 তম পদ। তো 22কে আমরা ভাগ করলে কত পাচ্ছি, 11 তম পদ। অর্থাৎ এই 11ই কিন্তু উত্তর না, এখানে আমরা 11তম পদ গুণে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 60। এইটাই হচ্ছে আমরা মধ্যক লিখে দেব। আমি আবারও বলছি, মধ্যক নির্ণয়ের সময় অবশ্যই উপাত্ত হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে। তাহলে এই গেল আমাদের মধ্যক নির্ণয়। গ নম্বর বলেছে উপাত্ত সমূহের গড় নির্ণয় করো। তো আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে কি করব, এই উপাত্তগুলিকে আমরা হচ্ছে যোগ করব। আমরা দেখাচ্ছি এটা সাজানোর দরকার নেই, আমরা যদি মনে করি এটা সরাসরি যোগ করে আমরা 21টা উপাত্ত আছে 21 দিয়ে ভাগ করব। তো আমি সেই লাইনে গেলাম, এখানে সাজানো আছে, এটাও তোমরা নিতে পারো, এতেও কোনো সমস্যা নেই। তবে গড় নির্ণয়ের ক্ষেত্রে যে আমাকে সাজিয়ে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো এখানে গ নম্বর হচ্ছে গড় নির্ণয় করা হলো। আচ্ছা, তো আমাদের উপাত্তগুলো যোগ করতে হবে, তাই
উপাত্ত সমূহের যোগফল, উপাত্ত সমূহের যোগফল। তো আমরা ওই সংখ্যাগুলি তুলে দেব আর ক্যালকুলেটর ধরবো, সুবিধা হবে। 90 প্লাস 75 প্লাস 85, এখানে যা যা আছে আমি তাই উঠাচ্ছি, প্লাস 90 প্লাস 100 প্লাস 95 প্লাস 60 প্লাস 70 প্লাস 60 প্লাস 30 প্লাস 40 প্লাস 35 প্লাস 50 প্লাস 75 প্লাস 50 75 60 প্লাস 70 প্লাস 60 প্লাস 30 প্লাস 40 প্লাস 80 প্লাস 35। আচ্ছা, কত হয় ক্যালকুলেটর ধরে যোগ করতে হবে, আমরা গুনে দেখবো 21টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তো যোগ করলে 1330 আসবে, 1330। আর তাছাড়া তোমরা যদি এইভাবে হিসাব করো, 5 আমরা 5 5 10 15 15 20 25 30 এর শূন্য হাতে 3, তো 3 8 আর 3 11 11 4 15 15 আর 3 18 আর 6 24 আর সাথে 31 আর 6 37 আর সাথে 44 44 আর 5 49 আর 3 52 আর 4 56 আর 3 59 আর 6 65 আর সাথে 72 আর 6 78 78 আর 9 87 আর এখানে 0 87 আর 9 96 আর 8 104 104 আর সাথে 111 111 আর 9 120 আর হাতের 1 দিয়ে 130। 100 হাতে কত ছিল, হাতে এখানে মিস্টেক হচ্ছে একটু, তো আমরা এখানে হাতে 3 ছিল, সরি, তাই 133 এর 3, তার হাতে থাকবে 13, সেই 13 বসে গেল। ঠিক আছে, তো একে আমরা এখন কি এই যোগ করার পরে আমরা কি লিখবো, গড় সমান, দেখো গড় সমান হচ্ছে উপাত্ত সমূহের যোগফল প্লাস উপাত্ত সংখ্যা, এই ভাগ উপাত্ত সংখ্যা। অর্থাৎ আমরা এই যোগটা হচ্ছে 1330 ভাগ উপাত্ত সংখ্যা হচ্ছে 21। তো তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দিবা 63.33। এটা হচ্ছে গড় নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।